প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের সেশন নাম্বার 2 নিয়ে আলোচনা করব। দেখো, সেশন নাম্বার 2-এ বলা হয়েছে সমস্যা পেলাম, এবার খুঁজব সমাধান আছে কোথায়। আমরা গত সেশনে বুঝতে পেরেছি যে আমাদের প্রতিদিনের সমস্যার ধরন অনুযায়ী আমাদের বিভিন্ন রকমের তথ্যের প্রয়োজন হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটি সমস্যার সমাধান করে সেই সমাধানটি দিয়ে আমাদের আশেপাশের মানুষকে সচেতন করব। আজকের সেশনে আমরা বোঝার চেষ্টা করব এই সমাধানগুলো কোথায় আছে, অর্থাৎ যে তথ্যগুলো আমরা চাই সেগুলো এখন আছে কোথায়, সেগুলোর উৎস কী। তো দেখো, এখানে বলা হয়েছে তথ্যের উৎসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে মানবীয় উৎস, আরেকটি হচ্ছে জড় উৎস। তো দেখো, এখানে বলাই আছে যে মনে করো তোমার বাসায় একজন এসে জানিয়ে গেলেন কেন টিকা দেওয়া প্রয়োজন। আবার তোমার অভিভাবকের মোবাইল ফোনে কখন টিকা, কোথায় টিকা দিতে হবে তার তথ্য এলো। এখানে তোমার বাসায় আসা ব্যক্তি হলেন মানবীয় উৎস, মোবাইল ফোনটি হলো জড় উৎস। দেখো, মানবীয় উৎস হলো যখন একজন মানুষ সক্রিয়ভাবে তোমাকে তথ্য দিচ্ছে, অর্থাৎ একজন মানুষ যখন সরাসরি আমরা একজন মানুষের কাছ থেকে তথ্য পাই তখন তাকে মানবীয় উৎস বলে। এবং জড় উৎস হলো যখন তোমাকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে তথ্য পেতে হয়, অর্থাৎ যখন তুমি একজন মানুষ বাদে অন্য কোনো পথ অবলম্বন করে, অন্য কোনো মাধ্যম ব্যবহার করে তুমি নিজে সেই তথ্যটা খুঁজে বের করো বা পাও, সেই তথ্যটাকে কি বলে? জড় উৎস বলে। আমরা কি জানি জরিপ করতে বা সংবাদ প্রস্তুত করতে বিভিন্নভাবে তথ্যকে বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে তথ্যের উৎসকে অন্য দুই ভাগে দেখা হয়। সেগুলো হলো প্রাথমিক উৎস বা মূল উৎস, এরপর হচ্ছে মাধ্যমিক উৎস বা পরোক্ষ উৎস। তো দেখো, তথ্যের মানবীয় উৎস এবং জড় উৎস এই নামগুলো দিয়েই আমরা অনুমান করতে পারছি কোনগুলো মানবীয় উৎস আর কোনগুলো জড় উৎস। মানবীয় উৎসগুলো বিভিন্ন রকম হতে পারে। নিচের ছকের মানবীয় উৎসগুলো দেখে নিই আর ভেবে দেখি এই ধরনের উৎস থেকে আমরা কখনো তথ্য নিয়েছিলাম কি না। তো দেখো, প্রাথমিক উৎসটা হচ্ছে কীরকম, যে প্রাথমিক উৎস আমরা যে মৌলিক যে একটা ঘটনা ঘটলো সেই ঘটনাটার মৌলিক যে কাজ, যে দেখো এই একটা আগুন, ধরো যে এক জায়গায় আগুন লাগছে এবং সেই জায়গায় আগুনটা কিভাবে লাগলো, কখন লাগলো, এগুলো কি একটা প্রাথমিক উৎস, একটা মৌলিক তথ্য। এরপর হচ্ছে মাধ্যমিক উৎস বা তথ্যগুলো কি হচ্ছে, তো ওই যে আগুনটা লাগলো তার এই খবরটা আমি কোন মাধ্যমে পেলাম, সেই বিষয়টা হচ্ছে কি পরোক্ষ উৎস বা মাধ্যমিক উৎস। তো দেখো, আমরা আহ, ব্যক্তিগত পর্যায়ে কোন কোন মানুষদের কাছ থেকে আমরা সাহায্য নেই সেটা এই জায়গায় উল্লেখ করা হয়েছে। আমরা কোন উৎসগুলো থেকে তথ্য নেই। প্রথমটা হচ্ছে বিশেষজ্ঞ। বিশেষজ্ঞকে যে বিষয়ে তথ্য প্রয়োজন সেই বিষয়ে যার যথেষ্ট জ্ঞান রয়েছে, অর্থাৎ একটি বিষয় আমার জানা প্রয়োজন, সেই বিষয়ে ধরো যে কম্পিউটার বিষয়ে আমার জানা প্রয়োজন। তো আমি একজন কি করব, যে কম্পিউটারের প্রশিক্ষণ প্রদান করে তার কাছে গিয়ে আমি কম্পিউটার রিলেটেড অনেক কিছুই জানতে পারবো। সো সে কি একটা তো কম্পিউটার নিয়ে বিশেষজ্ঞ। এরপর দেখো, যেমন যদি স্বাস্থ্য বিষয়ক নিয়ে তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট বিষয়ের চিকিৎসক। তোমরা দেখবা যে কেউ চর্মরোগের ডাক্তার থাকে, কেউ হচ্ছে হাড়ের ডাক্তার থাকে, কেউ মেডিসিনের ডাক্তার থাকে। সো এক একটা ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের ডাক্তার চিকিৎসক রয়েছে। তারা কি সেই এক একটা সেক্টরের বিশেষজ্ঞ একজন ব্যক্তি। কৃষি বিষয়ে তথ্যের প্রয়োজন হলে উপজেলা কৃষি বিশেষজ্ঞ। এরপর ব্যক্তি। অভিজ্ঞ ব্যক্তিকে, যে ব্যক্তি একটা কাজ করেছে এবং সে কাজ করার মাধ্যমে নিজে অভিজ্ঞতা গ্রহণ করেছে তাকে কি অভিজ্ঞ ব্যক্তি বলা হয়। যে বিষয়ে তথ্যের প্রয়োজন সেই বিষয়ে যার অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ পূর্বেও সে এই কাজটি করেছে। যেমন কৃষি বিষয় হলে একজন কৃষক তার জমি জমার সম্পর্কে কিন্তু ধারণা থাকে যে এই জমিতে এই মৌসুমে কোন ফসলটা ফলালে তার জমিতে ভালো ফলন হবে, সেটা কিন্তু একজন কৃষক জানে। এবং এই জন্য তাকে কি একজন অভিজ্ঞ ব্যক্তি বলা হয়, কারণ সে এই কাজটা অনেক আগে থেকে করে আসতেছে। কোনো নির্দিষ্ট রোগের উপর হলে ওই রোগে আক্রান্ত রোগী। এরপর প্রত্যক্ষদর্শী, কোনো ঘটনা যে নিজে দেখেছে, অর্থাৎ একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাটা নিজের চোখে যে দেখেছে তাকে কি প্রত্যক্ষদর্শী বলা হয়।
যেমন মুক্তিযুদ্ধ নিয়ে কোনো তথ্য প্রয়োজন হলে উৎস হতে পারে একজন মুক্তিযোদ্ধা। ভুক্তভোগী, যে বিষয়ে তথ্য প্রয়োজন সেই বিষয়টির কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কেউ, অর্থাৎ সে ওই বিষয়টিতে জর্জরিত ছিল বা ওই বিষয়টির কারণে তার কোনো ক্ষতিগ্রস্তর শিকার হতে হয়েছে, ক্ষতির শিকার হতে হয়েছে এমন ব্যক্তি। যেমন বিষয়টি যদি বাল্যবিবাহ হয় তাহলে উৎস হবে বাল্যবিবাহের শিকার হয়েছে এমন কেউ বা তার অভিভাবক। তো দেখো সবাই মিলে ঘরটি পূরণ করি। নিচে একটা ঘর দেওয়া আছে, কিছু ছক দেওয়া আছে, সেই ছকগুলো আমরা পূরণ করার চেষ্টা করি। 1 নম্বর দেওয়া আছে, জুয়েল তার বাবার সাহায্য নিয়ে ইন্টারনেট ব্যবহার করে খুঁজলো তার এলাকায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে কি না, সেখানে সে কম্পিউটার শিখতে পারে। এখন ইন্টারনেট বা যে ওয়েবসাইট থেকে জুয়েল তথ্যটি নিল তা হয়ে গেল তার প্রয়োজনীয় তথ্যের উৎস। এটি কী ধরনের উৎস? দেখো ইন্টারনেট কিন্তু কোনো মানুষ আমাকে দিচ্ছে না তথ্য, আমি কি নিজে খুঁজে বের করে নিচ্ছি। এক্ষেত্রে কি এটা একটি কি জড় উৎস। এরপর মিতু তার মাকে জিজ্ঞেস করলো, মা বাজারে কি আম পাওয়া যায়? মা উত্তর দিলেন। মা কি ধরনের উৎস? যেহেতু মার কাছ থেকে আমরা জানতেছি তিনি কি একজন মানুষ এবং তিনি সরাসরি আমাদেরকে কি তথ্য দিচ্ছেন, অর্থাৎ তিনি একজন মানবীয় উৎস। আরেকটু ভেবে কি বলা যায় মা কোন ধরনের মানবীয় উৎস? টিক চিহ্ন দেই। তো এখানে হচ্ছে দেখো মা কি ধরনের উৎস, তিনি অভিজ্ঞ ব্যক্তি, তিনি কি এই কাজ প্রতিদিন করেন? না, তিনি এই কাজ প্রতিদিন করেন না। এরপর বিশেষজ্ঞ, তিনি কি এই বিষয়ে অনেক বেশি জ্ঞান ধারণ করেন? না, তিনি এই বিষয়ে বিশেষজ্ঞ না। প্রত্যক্ষদর্শী, এইখানে আমরা প্রত্যক্ষদর্শী দিতে পারি অথবা ভুক্তভোগীও দিতে পারি, অর্থাৎ তিনি নিজের চোখে দেখে এসেছেন যে বাজারে আম আছে কি না। সেক্ষেত্রে কি করতে পারি আমরা, প্রত্যক্ষদর্শীটা দেওয়াই যুক্তিযুক্ত মনে হয়। এরপর দেখো মিতু ও তার বন্ধুরা মিলে ঠিক করলো বিদ্যালয়ে একটি বাগান করবে, কিন্তু তারা জানে না তাদের এলাকার মাটি ও আবহাওয়ার জন্য কোন গাছ উপযোগী কিংবা সেই গাছের যত্ন কিভাবে নিতে হবে। তাদের বিদ্যালয়ের মালি এসে তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করলেন। তাহলে বিদ্যালয়ের মালিক কী ধরনের উৎস? তিনি মানবীয় উৎস। যেহেতু তিনি মানুষ এবং সরাসরি আমাদেরকে একটি কি তথ্য দিচ্ছেন, তিনি মানবীয় উৎস। আর একটু ভেবে কি বলা যায় মালিক কী ধরনের মানবীয় উৎস? এখানে হচ্ছে তিনি অভিজ্ঞ উৎস, অভিজ্ঞ মানবীয় উৎস। কারণ কি? কারণ একজন মালি বিদ্যালয়ের প্রতিষ্ঠানে কাজ করতেছে এবং সে কিন্তু অনেক বছর ধরেও সেখানে কাজ করতেছে, তো যার কারণে কি তার এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে, পূর্বে অভিজ্ঞতা রয়েছে, তাই আমরা তাকে অভিজ্ঞ ব্যক্তি বলতে পারি। তুমি বিদ্যালয়ে যাওয়ার পথে করোনা ভাইরাস বিষয়ক একটি পোস্টার দেখতে পেলে। করোনা ভাইরাস সম্পর্কে তোমার মনে কিছু প্রশ্ন ছিল, পোস্টার পড়ে তুমি সেই প্রশ্নগুলোর উত্তর পেলে। পোস্টার কী ধরনের উৎস? পোস্টার হচ্ছে, যেহেতু এটা একটা জড় বস্তু এবং এখান থেকে আমরা নিজেরা পড়ে নিজেরা সরাসরি পরোক্ষভাবে তথ্যটা পাচ্ছি, সেই ক্ষেত্রে কি এটা একটি জড় উৎস। তো দেখো ইন্টারনেট থেকে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে পারি। ইন্টারনেটে তথ্য খোঁজার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে যা আমাদের জানতে হবে, সেগুলো দেখো। তোমার যদি ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকে এবং ব্যবহারের জন্য পরিবারের অনুমতি থাকে তাহলে ইন্টারনেট ব্যবহার করে তথ্য অনুসন্ধানে চেষ্টা করতে পারো। তবে মনে রাখবে যদি ইন্টারনেট না থাকে তাহলে সেটি নিয়ে মন খারাপ করার কিছু নেই। এটি ছাড়াও আমরা এই বিষয়টি খুব ভালো করে শিখতে পারবো। যারা এই ডিজিটাল প্রযুক্তিগুলো আবিষ্কার করেছেন তারা কিন্তু তোমাদের বয়সে এই প্রযুক্তিগুলো পাননি, অর্থাৎ যারা ইন্টারনেট এবং এর বিভিন্ন পদক্ষেপ আবিষ্কার করেছিলেন তারা কিন্তু যখন তোমাদের বয়সে ছিল তখন কিন্তু তারা এইসবের সুবিধা পায়নি। তোমাদের মধ্যেই কেউ কেউ আগামী দিনের প্রযুক্তিগুলো আবিষ্কার করবে, অর্থাৎ ভবিষ্যতে এমন কোনো প্রযুক্তি আসতে চলেছে যা তোমাদের মধ্যে একজন কি আবিষ্কার করতে পারে, যেগুলো আমরা এখন কল্পনাও করতে পারছি না। সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা সাধারণত ইন্টারনেটে তথ্য খুঁজে থাকি। সার্চ ইঞ্জিন হলো এক ধরনের মাধ্যম যার সাহায্যে ইন্টারনেটে থাকা সব তথ্য থেকে আমরা প্রয়োজনীয় তথ্যগুলো পেতে পারি। সবচেয়ে পরিচিত সার্চ ইঞ্জিন হলো গুগল। এছাড়া বিজ, বাইদু, ইয়াহু, ইয়ান্ডেক্স, ask.com এগুলোও রয়েছে। এরপর দেখো এখানে বলা হয়েছে কিওয়ার্ড কি? ইন্টারনেট তার বিপুল তথ্য ভাণ্ডার থেকে কিওয়ার্ড ধরে আমাদের জন্য তথ্য খুঁজে বের করে আনে। মনে করো আমি জানতে চাইলাম বাংলাদেশের সবচেয়ে ছোট নদীর নাম কি। এই পুরো এক বাক্যে কিওয়ার্ড হচ্ছে বাংলাদেশ ছোট নদী।
আমরা চাইলে পরীক্ষা করে দেখতে পারি এই পুরো লাইন লিখলে যে তথ্যগুলো আসে শুধু এই 3টি শব্দ লিখলেই একই তথ্য আসে কি না। তাই তুমি যত সুনির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে ইন্টারনেট সার্চ দিতে পারবে তত দ্রুত এবং কার্যকর তথ্য পাবে। তো তোমরা একটু দেখো যে আহ, বাংলাদেশের সবচেয়ে ছোট নদীর নাম কি, এইটা দিয়ে সার্চ করার পর যে তথ্যটা আসে এবং বাংলাদেশ ছোট নদী এই 3টি শব্দ লেখার পরেও কি একই তথ্য আসে। এরপর দেখো সার্চ দেওয়ার পর তুমি দেখতে পাবে অনেকগুলো ওয়েবসাইটের সাজেশন বা ফলাফল আসে। এক্ষেত্রে অধিকাংশ সময় সবার আগে আসে উইকিপিডিয়া। অর্থাৎ আমি যদি কোনো কিছু সার্চ করি তার সবার আগেই যেই তথ্য প্রদানকারী ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে কি উইকিপিডিয়া। উইকিপিডিয়ায় সবার প্রথমে আসে। উইকিপিডিয়ার সব তথ্য কিন্তু নির্ভরযোগ্য নয়, তাই উইকিপিডিয়া থেকে কোনো তথ্য পাওয়ার পর অন্য আরও দুই একটি ওয়েবসাইটেও দেখে নেওয়া একই রকম তথ্য দিচ্ছে কি না। অর্থাৎ আমরা তথ্য খোঁজার ক্ষেত্রে এটা অবশ্যই লক্ষ্য রাখবো যে শুধু একটি মাধ্যমে দেখে সেটাকে সঠিক বলে বিবেচ্য করব না, আমরা দুইয়ের বা তিনের বা তার অধিক যাচাই করে দেখব। তথ্যের পাশাপাশি অনেক সময় অনেক বিজ্ঞাপনের ওয়েবসাইটও চলে আসে, সেগুলোতে ক্লিক করলে প্রয়োজনীয় তথ্য না পাওয়া যাবে না। অর্থাৎ কিছু কিছু আমরা যেটাকে বর্তমানে অ্যাডভার্টাইজমেন্ট বলি, যে কিছু অ্যাড কিন্তু চলে আসে যেগুলোতে ক্লিক করলে আমাদেরকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায়, সেটা কিন্তু আমাদের কাজের কিছুই নাই। কোনো ওয়েবসাইট থেকে তথ্য নেবে তা নির্ধারণ করাটাও জরুরি। বাংলাদেশের কোনো তথ্য হলে সরাসরি ওয়েবসাইট তথ্য বাতায়ন থেকে নেওয়া সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। তথ্য বাতায়নে খুঁজে না পেলে দেখবে কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের ওয়েবসাইট বা অন্য কোনো নির্ভরযোগ্য ওয়েবসাইট পাওয়া যায় কি না। ওয়েবসাইটের তথ্যটি সর্বশেষ কবে প্রকাশ করা হয়েছে সেটি দেখে নেওয়াটাও জরুরি। হয়তো তথ্য এতটাই পুরনো যে সেটি এখন আর কার্যকর নাও হতে পারে। এরপর দেখো একটা বাড়ির কাজ দেওয়া আছে। গতদিন বাড়ির কাজ হিসেবে আমরা যে সমস্যাটি খুঁজে বের করেছিলাম তার সমাধানের জন্য তথ্যের উৎস পত্রিকা, ইন্টারনেট, বই, কোনো ব্যক্তি ইত্যাদি কি হতে পারে খুঁজে বের করো। অর্থাৎ গতকাল আমরা যে গত সেশনে আমরা একটা আহ, বই নিয়ে একটা সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম, সেটার একটা সমাধান লিখতে বলা হয়েছে। তো আজকের সেশন এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও। ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।